আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পৌরনীতি এবং সুশাসন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের তৌফিক ভাইয়া। আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী আমি মিশন টেস্টে প্লাস গ্রুপে বলে দিয়েছিলাম যে আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে FRB 4.0 ব্যাচে আমরা তোমাদের যেভাবে বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দেব, তো কেমন সলভ হবে সেটা নিয়ে একটা আইডিয়া পেতে আজকের ক্লাসটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসটাতে আমি আবার তোমাদের বোর্ডের যতগুলো MCQ আছে, অর্থাৎ কিছু MCQ আমি সব থেকে গুরুত্বপূর্ণ সিলেক্ট করছি, তো এই MCQগুলো তোমাদের আজকে পড়াবো এবং MCQগুলোর ব্যাখ্যা কীরকম, MCQগুলো পূর্বে একটা আসছে এবং পরবর্তী সময়ে সেগুলো MCQ চেঞ্জ হয়ে গেছে কিছু, তো সেগুলো কিভাবে চেঞ্জ হয়েছে, কেন চেঞ্জ হয়েছে, কিছু MCQর নিচে আমরা ব্যাখ্যা পাবো। তো আজকের প্যাকেজ ক্লাস মোটামুটি আশা করি তোমাদের সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত পাবো এবং তোমরা ক্লাসটা তোমাদের বন্ধুবান্ধব, তোমাদের যারা স্টাডি গ্রুপ আছে, তোমরা যেখান থেকে বিলং করো সেখানকার ফ্রেন্ডদেরকে ডেকে আনবা এবং আমরা একটা জমকালো ক্লাস করার চেষ্টা করব। ঠিক আছে? অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা, পেজ থেকে ফ্রি ক্লাস অনেকদিন পরে শুরু হলো, কারণ আমাদের মোটামুটি 1,45,00,000 টাকার যে একটা ফ্রি ব্যাচ ছিল সেটা আমরা প্রোভাইড করার পরে আমরা টেস্ট A+ গ্রুপটাতে 60% কভার করার পরে আমরা মেইনলি আজকে পেজ থেকে ক্লাসটা শুরু করলাম। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং তোমরা দ্রুত একটু যুক্ত হয়ে যাও। আমরা এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি কারণ আমাদের অনেকগুলো MCQ পড়া বাকি আছে। ঠিক আছে? যারা ক্লাসে আসছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, একটু বেশি বেশি থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে সবাইকে ওয়ালাইকুম আসসালাম একসঙ্গে বলে দিলাম, কারণ সবার যদি নাম পড়তে যাই তাহলে হচ্ছে আমি নিজে আটকে যাব, তাই না? তো কেমন আছো তোমরা সবাই? সবাইকে ভালো আছো? অনেকদিন পর তোমাদের সঙ্গে এরকম মানে ফ্রি আয়োজনে দেখা আর কি, গ্রুপের বাইরে আর কি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? আচ্ছা, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে বোর্ডে কিন্তু লেখাই আছে, আমার একটা সুন্দর ছবির পাশাপাশি দেখা আছে যে বোর্ড MCQ বোর্ড কোশ্চেন সলভ। ঠিক আছে? মিশন টেস্টে প্লাস গ্রুপের আমরা একটা ফ্রি ক্লাসটা নিচ্ছি। আমি তোমাদের তৌফিক ভাইয়া। তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবা, তাড়াতাড়ি যুক্ত হলে তাড়াতাড়ি মানে সুবিধা আর কি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটু সময় নিচ্ছি, তোমরা একটু তাড়াতাড়ি আমি একটু শেয়ারটা করে দিই, তোমরাও যাতে শেয়ার করার সুযোগটা পাও। আচ্ছা, আমি একটু সবার মাঝখানে শেয়ার করে দিচ্ছি যাতে সুবিধা হয় তোমাদের সবার জন্য। আচ্ছা, তোমাদের টোটাল প্রস্তুতি কেমন আমাকে একটু জানাতে পারবা? তোমাদের টোটাল প্রস্তুতিটা কেমন? ক্লাসের শুরুতে আমি এটা মাঝে মধ্যে নমস্কার, তোমরা একটু আমাকে জানাবা তো তোমাদের টোটাল প্রস্তুতিটা কেমন আসলে। সবাই একটু বলবা, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষার ডেট অলরেডি প্রোভাইড করতেছে সব জায়গা থেকে, তো জানুয়ারি ফার্স্ট উইকটা ডেট দিছে, তো তোমাদের প্রস্তুতিটা কেমন ধরো টোটাল তোমরা এইভাবে জানাবা যে ভাইয়া যে আমার পার্সেন্টেজে বলবা তোমরা, ঠিক আছে? পার্সেন্টেজে বলবা যে ভাইয়া আমার 70% শেষ, কেউ বলবা আমার 80% শেষ, কেউ বলবা 10% শেষ, কেউ বলবা 100% শেষ। অর্থাৎ তোমাদের মানে টোটাল প্রিপারেশনটা কেমন হয়েছে সেটা একটু আমাকে বলবা। টোটাল প্রিপারেশন, সেকেন্ড পেপার টেস্ট পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের প্রিপারেশনটা কেমন হয়েছে? প্রিপারেশন কেমন হয়েছে একটু বলো তো দেখি। ভালো না বেশি ভাইয়া? কেন? তোমাদের পরীক্ষা কিন্তু অলরেডি চলে আসছে, মানে পরীক্ষা কিন্তু হাতে চলে আসছে অলরেডি, কারণ এটা হচ্ছে ডিসেম্বর মাস, আজকে 6 তারিখ এবং ঠিক আজ থেকে 1 মাস পরে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে বা কারো হওয়ার ডেট হয়ে যাবে, এরকম অবস্থা। তো এই জন্য আমি জানতে চাচ্ছি তোমাদের অ্যাকচুয়াল অবস্থাটা কেমন। 97%, আলহামদুলিল্লাহ। যারা 90 বা 85 থেকে 90 আসো,
যারা হচ্ছে 85 থেকে 90 আসো তারা খুব সেফ জোনে আসো, আলহামদুলিল্লাহ। তোমরা আরেকটু ভালো করে পড়ো, 100% হয়ে যাবে ইনশাল্লাহ। যারা সালাম দিচ্ছে সবাইকে একসঙ্গে ওয়ালাইকুম আসসালাম। 70%, আরেকটু ভালো করে পড়তে হবে। আজকে একটা জিনিস শোনো, আজকে আমি তোমাদের বোর্ড কোশ্চেন যেহেতু সলভ করাবো, আজকে যে কয়টা কোশ্চেন আছে সেই কয়টা কোশ্চেনের ভেতর তুমি যদি বেশিরভাগ প্রশ্নের উত্তর করতে পারো, অর্থাৎ 100টা প্রশ্ন থাকলে 90%, 60টা প্রশ্ন থাকলে অন্তত 50টা, এইভাবে তুমি যদি ম্যাক্সিমাই নাম্বার পর্যন্ত যেতে পারো, তাহলে মনে করবা যে তোমার পৌরনীতির সেকেন্ড পার্টের উপর প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো আছে। কারণ আজকে সেই ধরনের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। 85%, আলহামদুলিল্লাহ। যারা সালাম দিচ্ছে সবাইকে আবার ওয়ালাইকুম আসসালাম। আমি সবার নাম পড়তে পারতেছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। 75 আমাদের জানুয়ারি 15 তারিখ থেকে, ঠিক আছে, সমস্যা নাই। পর্যাপ্ত প্রস্তুতি না, এখন পর্যন্ত পর্যাপ্ত সুযোগ আছে আর কি। কারো যদি প্রস্তুতি জিরোও থাকে, আগামী 1 মাস যদি সে ভালো করে পড়ে, ইনশাল্লাহ সে ভালো পরীক্ষা দিবে। স্নিগ্ধা বড়ুয়া কমেন্ট করছে, এইচএসসি টাইমে আপনার ক্লাস করছিলাম ভাইয়া, A+ আসছে, থ্যাঙ্কস লট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমার ক্লাস করার জন্য। এবং তোমার ছোট ভাই বোনদের বলবা যে তৌফিক ভাইয়ের ক্লাস করতে, আমার ক্লাস করলে ইনশাল্লাহ আমি নিশ্চয়তা দেই তোমরা ভালো পরীক্ষা দেবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো তোমাদের ম্যাক্সিমামের মধ্যে অবস্থা আমি যা দেখতেছি, কেউ আছে 75%-এ, একজনকে পাইছি যে বলতেছে ভাইয়া আমার প্রিপারেশন 0%, তুমি ফি সাবিনিল্লাহ বলে পড়াশোনা বাদ দাও। তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে দ্রুত বিয়ের প্রস্তুতি নাও, তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে দ্রুত যে ছেলেটা পাশ করে নেই তাকে বিয়ের প্রস্তুতি নাও, ঠিক আছে। 8 তারিখ থেকে এক্সাম, হ্যাঁ সব কলেজে মোটামুটি 8 তারিখ থেকে এক্সাম শুরু হবে, 8, 9, 10, 11। দেখো ভাই, পাশ করা সহ জানুয়ারির 4 তারিখ থেকে ইনশাল্লাহ ভালো হবে, চিন্তা করো না। দেখো ম্যাক্সিমামের তোমাদের পরীক্ষা 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যে ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, 1 থেকে 11-র মাঝখানে। একটা জিনিস আমি তোমাদের প্রথমেই বলে দেই, সেটা হচ্ছে যে এই যে পাশ করা সহজ, কিন্তু এখান থেকে প্লাস পাওয়া কঠিন। আরও কঠিন একটা কথা বলে দেই যে 70 থেকে 79% মার্ক পাওয়া সহজ, কিন্তু 79 থেকে 80 মার্ক পাওয়া কঠিন। সবাই দেখবে ম্যাক্সিমাম নাম্বার কি হয় 70 থেকে 79 পর্যন্ত যায়, কিন্তু 79 থেকে 80 পর্যন্ত নাম্বারই আর যায় না, এই জন্য ক্লাস মিস হয়ে যায়। বাস্তবের সাথে মিলে দেখবা, টেস্ট পরীক্ষার সামনে না তোমরা মিলাতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা আমরা আর কথা না বাড়াই, আমাদের ক্লাসে মোটামুটি 400 জন চলে আসছে আলহামদুলিল্লাহ। আমরা এখন ক্লাসটা শুরু করি। আমি তোমাদের যে এমসিকিউটাতে বলবো যে তোমরা উত্তর করো, তোমরা হচ্ছে সেটা আমাকে বলবা, ঠিক আছে। আর বাদ বাকি বাইরে আমি আগাইতে থাকবো আমার মতো করে। যাক, অনেকদিন পরে ক্লাসে আসলাম, তারপরেও 450 জন চলে আসছে, থ্যাংক ইউ তোমাদেরকে। আচ্ছা শুরু করি, হ্যাঁ। এমসিকিউ বোর্ড কোশ্চেন সলভ, আমি তোমাদের তৌফিক ভাইয়া। চলো বিসমিল্লাহ। বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? 72, 74, 75, 80। সবাই একটু উত্তর করবা। আচ্ছা আমি দেখতে চাই। 1 তারিখ থেকে, সমস্যা নাই ভাই, সমস্যা নাই। আচ্ছা তোমরা একটু কমেন্ট করো, শুরু করো, তোমাদের কমেন্ট শুরু করো। 1 নম্বর কোশ্চেন, সদস্যপদ লাভ করে কত সালে? দেখতে এই ধরনের প্রশ্ন সহজ লাগতেছে, কিন্তু আলটিমেটলি পরীক্ষায় যে এই ধরনের সহজ প্রশ্নগুলোই ভুল হয়, ঠিক আছে। 74 সালে, হ্যাঁ উত্তর সঠিক। আমরা সবার কমেন্ট পড়ার অপেক্ষা করব না, আমরা একটা ভালো কমেন্ট পাইলে আমরা সেটাকে পিক করে ফেলবো। দেখো আমি একটা প্রথম প্রশ্ন শুরু করলাম, তাতেই তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেছে। এখন বলো ভাইয়া কি ধরনের কনফিউশন আপনি পাইলেন, আমাদেরকেও একটু বলেন। দেখো একজন কমেন্ট করছে হচ্ছে কত 72 সাল, একজন কমেন্ট করছে 80 সাল। এখন তুমি চিন্তা করে দেখো যে তোমাদের বইয়ে কোনো জায়গায় 72 এবং 80 নিয়ে কোনো আলাপ আছে? 72 এবং 80 নিয়ে কোনো আলাপ আছে? নাই। যেহেতু আলাপ নাই, তারপরেও তুমি দাগাইছো, তার মানে কি তোমার প্রিপারেশন হচ্ছে ক্ষয়কারে খা, রয়কারে রা আর প, খারাপ। তোমার প্রিপারেশন কি খারাপ। পরবর্তীটায় যাই। বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা কার? বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা কার? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাই একটু উত্তর করো তো দেখি।
প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সবাই একসাথে। আমি প্রথম কমেন্ট যারটা পাবো তারটা পড়বো। সেটা হচ্ছে তৃষ্ণা পল বলছে রাষ্ট্রপতি। হ্যাঁ, উত্তর সঠিক। জরুরি অবস্থা ঘোষণা করার দায়িত্ব কার? রাষ্ট্রপতির। আচ্ছা, পরবর্তী অংশে যাই। 3 নাম্বার, দুর্নীতি দমন কমিশন গঠিত হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে কত অধ্যায়ের প্রশ্ন? এটা হচ্ছে 10ম অধ্যায়ের প্রশ্ন। এটা হচ্ছে কত অধ্যায়? 10 অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে, 10ম দুর্নীতি নিয়ে কথাবার্তা ছিল, তাই না? আবার কিছু অংশ 7ম অধ্যায়েও আছে। খেয়াল করে দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানকার সিকিউতে কোন কোন জিনিসগুলো আসে খেয়াল করে রাখো। সিকিউতে আসে হচ্ছে ক নাম্বারে আসে কাকে বলে। আমি সিকিউ সাজেশনও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, কাকে বলে। এবং যে প্রশ্নটা সব থেকে বেশি আসার সম্ভাবনা আছে গ নাম্বারে, সেটা হচ্ছে দুর্নীতি থেকে প্রতিকার। সবাই একটু খাতা কলম নিয়ে বসো তো দেখি। সবাই একটু খাতা কলম নিয়ে বসো, সবাই একটু খাতা কলম নিয়ে বসো। যে দুর্নীতির প্রতিকার করার উপায়, প্রতিকারের উপায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, উদ্দীপকটা তাহলে কি সম্পর্কিত থাকবে? উদ্দীপকটা থাকবে একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নিয়ে। কি থাকবে? দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নিয়ে থাকবে। এবং সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিটা কি হবে? আমাদের প্রতিকার করতে হবে। এটা হচ্ছে ক এবং গ নাম্বারের প্রশ্ন ইন জেনারেলি আসে। ঠিক আছে, আচ্ছা উত্তর কি? উত্তর হচ্ছে 4 সাল। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীকে কি বলা হয়? উপজাতি, ভিক্ষুক, ভূমিহীন নাকি প্রতিবন্ধী? জলদি উত্তর করো। আমরা 30টা প্রশ্নে যাব। প্রথম 30টা প্রশ্নে আমরা যাচাই করব কার কত। একটা উড়ি দিয়ে দাও। প্রথম 30টা প্রশ্নে আমরা যাচাই করব যে কার কত পরিমাণে এমসিকিউ হয়। ঠিক আছে, কার কত এমসিকিউ হয়। ঘ নাম্বার, হ্যাঁ, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে টিকটকার। তবে এরা কি? এরা হচ্ছে অনলাইনে। অনলাইনে, ঠিক আছে, অনলাইনে যারা বিশেষ চাহিদা জনগোষ্ঠী তাদেরকে বলি আমরা টিকটকার। আর প্রকৃত পৌরনীতির ভাষায় যাকে বলি সে হচ্ছে কি? প্রতিবন্ধীকে বলা হয়। ঠিক আছে, তোমরা কি আমার সাথে একমত? যারা যারা একমত তারা লিখবা আলু, যারা যারা একমত না তারা লিখবা লেবু। যারা যারা একমত তারা লিখবা আলু, আর যারা যারা একমত না তারা লিখবা লেবু। ঠিক আছে, আচ্ছা 5 নাম্বারে যাই। শেরে বাংলা একে ফজলুল হক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এবং এই ঋণ সালিসি বোর্ড বা কৃষক উন্নয়ন, তোমরা একটা খাতায় নোট করো, খাতায় একটু নোট করো। শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক অবদান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো তারা কি বলছে। ঋণ সালিসি বোর্ডের উদ্দেশ্য হলো কৃষকদের ঋণ লাঘব করা, ঋণের সুযোগ সৃষ্টি করা, জমিদারি প্রথা উচ্ছেদ করা, কৃষকদের সমিতি প্রতিষ্ঠা করা। 4টা এমসিকিউ, 4টা অপশন দেখে অনেকেই আবার ভুল অপশন দাগাবে। ঠিক আছে, কারণ প্রায় কাছাকাছি উত্তর। তোমরা একটু ভালো করে বলো তো 5 নম্বরের উত্তরটা কি হবে। আর তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবা। ঠিক আছে, কারণ হচ্ছে কি, কারণ তোমরা যদি এফআরবি কোর্স এনরোল করো তাহলে খেয়াল করে দেখো তোমাদের জন্য কত সুন্দর হুডি, তোমাদের জন্য কত সুন্দর হুডি আমরা বানাই ফেলছি অলরেডি। যারা আমাদের এফআরবি বান্ডেল কোর্সের স্টুডেন্ট তাদের জন্য আমরা ইনশাল্লাহ হুডিটা পাঠাবো। তোমরা দেখতেই পাচ্ছ হুডির কাপড়টা খুবই সুন্দর, সফট অনেক। তোমরা অনেকদিন ইউজও করতে পারবা। এবং চলো শিখিত দেখো একদম প্লেন হুডি এটাকে বলা হয়। মানে এটা পরে তুমি যে কোনো জায়গায় যেতেও পারবা। এবং দেখো এখানকার স্টিকারটা দেখো উঠবেও না, আমি একে প্রমোশন করে দিলাম আর কি। পিছনটা একদম পিওর ব্ল্যাক। তো হুডিটা খুবই সুন্দর, আমিও কালো পরে আছি, খুব মানাচ্ছে। ছবি তুলে নাও তোমরা। যাই হোক, আচ্ছা চলো পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে যাই। ঠিক আছে, অনেকে খ নাম্বার বলতেছে। দেখো এই প্রশ্নে এসে কনফিউশন হয়ে গেল। দেখো এই প্রশ্নটা হচ্ছে কি, এই প্রশ্নটা হচ্ছে মানে একটু ভেতরের কোশ্চেন। ভেতরের কোশ্চেন বলতে কি, যে লাইনের ভিতর থেকে এই ধরনের এমসিকিউগুলো আবিষ্কার করতে হয়, লাইনের ভিতর থেকে। তো এই ধরনের এমসিকিউতে সমস্যা কি হয়, তোমরা অনেকগুলো অপশন দেখাইছো। যেরকম আমি বলি যে ক নাম্বার হচ্ছে বেশি বলছে, এরপরে হচ্ছে খ নাম্বার বলছে,
এরপরে হচ্ছে এরপরে 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 এই দুটাই উত্তর সব থেকে বেশি পাইছি। তাহলে এবার খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো যে তোমাদের একটা প্রশ্নে 4টা অপশন থাকে, 4টার মধ্যে 2টার ভোটই সব থেকে বেশি, বাকি 2টা না হয় কেটেই দিলাম। তাহলে পড়াটা কি কনফিউজিং পড়াশোনা হচ্ছে, যে তুমি কি কনফিউজ হয়ে যাচ্ছ। এই ধরনের এমসি কিন্তু পরীক্ষায় অনেক আসে। তাহলে উত্তরটা কি? উত্তর হচ্ছে যারা ক নাম্বার দিছ তাদের খাতায় উত্তরটা চলে গেল, ঠিক আছে। এবার দেখো 6 নাম্বার, সাইমন কমিশন গঠিত হয়। আচ্ছা, অনেকে বলছো যে ভাইয়া পাশে স্টুডেন্ট লেখা নাই। পাশে স্টুডেন্ট লেখা কেন দরকার আছে? তুমি কি বিয়েত্তা? তোমার কি 3টা বাচ্চা আছে? তুমি যে বিয়েত্তা না অবিয়েত্তা সেটা প্রমাণ করার কোনো দরকার আছে? কোনো দরকার তো নাই। চলশিখির স্টুডেন্ট তুমি, তাহলে তোমাকে বোঝানো লাগছে যে তুমি একটা স্টুডেন্ট। চলশিখি কি কোনো মাছের ব্যবসা প্রতিষ্ঠান? হ্যাঁ, নাকি চলশিখি মাংস বিক্রেতা, নাকি সবজি বিক্রেতা? চলশিখি একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম। চলশিখি দেখলে মানুষ বুঝে ফেলবে যে এটা এডুকেশনাল প্ল্যাটফর্মের স্টুডেন্ট তুমি। তুমি কখনো তোমার নাম কি? তোমার নাম ধরো সিদ্দিক, তুমি কপালের ওপর লিখে থাকো যে আমার নাম সিদ্দিক। তোমরা কারো কি কপালে লেখা আছে যে ভাই আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার কপালে বা টি শার্টে লিখে রাখি যে আমার নাম সিদ্দিক, আমাকে সিদ্দিক বলে ডাকুন? কখনো লেখা আছে দেখছো? লেখা নাই তো। তোমাদের কি দরকার? একটা লোগো দরকার। তো লোগোটা তো তোমাদের ঘাড়ে মানে বুকের উপর থাকলোই। এটা খুবই কিউট লাগতেছে দেখতে। এখানে যদি হাবিজাবি কোনো কিছু লেখা থাকতো তাহলে জিনিসটা তো আরো বেশি মানে বিরক্তিকর হয়ে যেত, তাই না? টিকটকার টাইপের হয়ে যেত। তো এটা হচ্ছে সব থেকে ক্লাসিক জিনিস, যে মাঝখানে শুধু হুডি থাকলো। হুডি থাকার ফলে তোমরা কি করলা? হুডি থাকার পরে তোমরা ওটা পড়লা, পরে ছবি তুললা, আপলোড মারলা, যা খুশি তাই করো, প্যারা নাই, চিল। আরেকটা জিনিস দেখো, বেস্ট স্টুডেন্ট লেখা নাই কি জন্য? আরে ভাই, বেস্ট স্টুডেন্ট লেখা থাকার দরকার কি? বেস্ট স্টুডেন্ট তুমি কি এখানে লেখো? আহা, ধরো তুমি ধরো অনেক মানে তোমার হচ্ছে বাপের অনেক সম্পত্তি আছে, তো তুমি এখন কি লিখে রাখো যে আমার বাপ বড় লোক? কোনোদিন লিখে রাখছো? না। কিন্তু তোমার ক্লাস মেনটেন করার জন্য কি করো? ভালো পোশাক পরিচ্ছদ পরো। কিংবা যে ধরো গরিব, মানে আমার মতো গরিব, সে কি লিখে রাখবে যে আমি গরিব? না ভাই, লিখে তো থাকবে না। কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে আমরা এখানে টিচার কথাটা লিখে রাখি। আর তোমার কি স্টুডেন্ট লেখার দরকার আছে? তুমি যদি টিচার হইতে তাহলে তোমার পিছনে টিচারই লিখে দিতাম, স্টুডেন্ট কেন লেখার দরকার আছে? একটু জেনুইনলি চিন্তা করে দেখবা, তাহলে দেখবা একটু ভালো হবে। বুঝতে পারছো? আর যদি কেউ বলো যে ভাইয়া আমি হচ্ছে বিয়েটা, আমি বিয়েটা, তাহলে আমরা এখান থেকে তোমার জন্য একটা টাইপ লাইটার করে রেখে দেবো যে আমি বিয়েটা, ঠিক আছে। আচ্ছা, 6 নাম্বারে আসি আমরা। 6 নাম্বারে অনেকে উত্তর করছো অলরেডি। হ্যাঁ, বড় লোকস হবে, সরি। 6-এর অনেকে গ নাম্বার বলতেছো, 2 এবং 3 নাম্বার, তাই না? 2 এবং 3 খেয়াল করো, উত্তর হচ্ছে 2, 3। ব্যাখ্যাটা একটু খেয়াল করি আমরা, যে সাইমন কমিশন 19 সালের আইনে কার্যকারিতা পরীক্ষার জন্য গঠিত হয়েছিল, 9 সালের জন্য নয়। তাই 1 নাম্বার ভুল, ফলাফল 2 এবং 3 হচ্ছে সঠিক, তাই না? আচ্ছা, সাইমন কমিশন কত বছর মেয়াদী পরিকল্পনা ছিল? কেউ কি বলতে পারবে? সাইমন কমিশন কত বছর মেয়াদী পরিকল্পনা? কত বছর মেয়াদি পরিকল্পনা ছিল? কেউ কি বলতে পারবে? সবাই একটু বলো তো দেখি, কত বছর মেয়াদি পরিকল্পনা এটা? পাঁচ বছর মেয়াদি না, উত্তরটা ভুল। 5 বছর মেয়াদি, উত্তরটা ভুল। আরেকটু আগাইতে হবে, আরেকটু আগাইতে হবে, ঠিক আছে। এখন পর্যন্ত 8 বছর মেয়াদি না, হয় নাই ভাই। এটাকে মাছের দরদাম করতেছো নাকি তোমরা? হ্যাঁ, মাছের দরদাম করতেছো?
আচ্ছা 10 বছর 11 বছর না, তোমাদের এসিটা ঠিক করো তো, ফ্যান শুধু ফ্যান চলতেছে। দেখো খেয়াল করে দেখো, সাইমন কমিশনের মূল কথা কি ছিল? সাইমন কমিশনের মূল কথা ছিল আমরা কি করব, 1919 সালের যে ভারত শাসন আইন আছে, সে ভারত শাসন আইনটা কিভাবে চলাচল করে, কিভাবে এটার কাজ করে তা দেখার জন্য আমাদের কাজটা কি থাকবে, আমাদের কাজটা থাকবে হচ্ছে কি সাইমন কমিশনের মাধ্যমে আমরা দেখব যে 19 সালের ভারত শাসন আইনটা কতটা কার্যকর হয়, কতটা কার্যকর হয়। এই জন্য আমরা কি করব, 10 বছর মেয়াদি একটা পরিকল্পনা করবো, যে 10 বছর পরে আর একটা কমিটি করব। তা কমিটিটা কবে গঠন করা হয়? কমিটিটা গঠন করা হয় হচ্ছে 1927 সালে। আচ্ছা, নেহেরু রিপোর্ট কত সালে প্রকাশিত হয়, কেউ বলতে পারবে? নেহেরু রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের পড়াইটা, নেহেরু রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? নেহেরু রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? পিএসকে ঢাকা মনে হয়, শুধু ফ্যান চলতেছে। নেহেরু রিপোর্ট হ্যাঁ 28 সালে প্রকাশিত হয়। এবং জিন্না রিপোর্ট কত সালে? জিন্না রিপোর্ট হয় হচ্ছে 29 সালে। আচ্ছা এবার দেখো 7 নাম্বার, জাতীয় সংসদের ন্যূনতম কতজন সংসদ সদস্যদের উপস্থিতিতে কোরাম বলে? তাহলে সর্বনিম্ন কতজন থাকলে বৈঠক অনুষ্ঠিত হবে? 60, 70, 80, 90, কোনটা হবে উত্তর? জলদি উত্তর দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। আচ্ছা চল, আসার মতো একটা এমসিকিউ এটা, ঠিক আছে? ষাট জন, হ্যাঁ 60 জন, ঠিক আছে উত্তর। আচ্ছা পরবর্তী, যেটাতে দরকার নাই সেটাতে আমরা আলাপ করব না, পরবর্তীটাই যাই। 8 নাম্বার, 35 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন, দ্বৈত শাসন, সার্বজনীন ভোটাধিকার। 8 নাম্বার প্রশ্নটা হয়তোবা আল্লাহ যদি কপালে রাখে তোমাদের, তাহলে এটা তোমরা ফাইনাল পরীক্ষায় দেখতে পাবা ইনশাআল্লাহ, ফাইনাল পরীক্ষায় দেখতে পাবা ইনশাআল্লাহ। 35 নাম্বার 8 নাম্বার, 35 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য, এখান থেকে একটা এমসিকিউ হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ, চাপ ছাড়া থাকো। আচ্ছা এক কমেন্ট একবার করবা, এক কমেন্ট 36 বার ডট ডট দিয়ে করবা না, তাহলে ক্লাসে ঝামেলা হয়। এক কমেন্ট একবার করবা, এক কমেন্ট একবারই যথেষ্ট। 35 বার এক কমেন্ট করলেও একই শোনা যাবে, বুঝতে পারছো না? এক কমেন্ট একবার করলেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ ওটাই হবে। হ্যাঁ ভাই এবার চলছে, একটু শুধু ফ্যান অনলি করে রেখে দাও, ফ্যান চলবে না কি হবে? এগুলো সার্কাসকেই করে, কে জানে কে কোথায় হতে পারে। এমনি এমনি অশিক্ষিত মানুষ, বুঝতে পারি না। আমরা বুঝতাম না, এই সার্কাসের সমাধান করতে করতে বুঝে গেছি এর ছবি বলে। এখান থেকে তুলো, আপনি দেখছেন যে ঠান্ডা মাথা থাকছে। আচ্ছা অনেকে এটার ভুল উত্তর করতেছো। তোমরা কি 35 সালের ভারত শাসন আইন পড়ো নাই বাচ্চারা? তোমরা কি এটা পড়ো নাই? এই জিনিসটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরা এটা কিভাবে মিস করলা তোমরা বলতো দেখি। ভুঁড়িটা হয়ে সমস্যা হয়ে গেছে। আমাদের আরো কয়টা মনে করেন যে কালো ইয়াগুলা কিনা লাগে। তাহলে ভালো হবে। আচ্ছা খুবই উত্তর ভুল। কেউ কি সিভিক্সের কেউ কি সিভিক্স স্টারে এক্সাম দিতে? এখানে কোনো সিভিক্স স্টার নেই, এখানে শুধু সিভিক্সের তৌফিক আছে। তৌফিকের বাইরে যারাই পরীক্ষা দেয় তারাই জীবনে ধরা খাবা।
প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং দ্বৈত শাসন, সার্বজনীন ভোটাধিকারের কথা অনেকেই বলতেছে, কিন্তু উত্তরটা হবে ভুল। দেখো, দ্বৈত শাসনের কথা অনেকেই বলবে যে 19 সালের ভারত শাসন আইনে দ্বৈত শাসন ছিল, কিন্তু না, আলটিমেটলি উত্তরটা ভুল। খেয়াল করে দেখবা, দ্বৈত শাসনের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় দ্বৈত শাসন, আরেকটা হচ্ছে কি প্রাদেশিক দ্বৈত শাসন। একটা হচ্ছে আরে কলম লেখে না কেন, দেখো, কেন্দ্রীয় দ্বৈত শাসন, আরেকটা হচ্ছে কি প্রাদেশিক দ্বৈত শাসন। আচ্ছা, প্রাদেশিক দ্বৈত শাসন কোনটা? যখন কোনো নির্দিষ্ট অঞ্চলের দ্বৈত শাসনের কথা বলা হচ্ছে তখন কি ছিল? প্রাদেশিক দ্বৈত শাসন ছিল, যেটা হচ্ছে 19 সালে ছিল। আর আমরা এখানে বলতেছি কি 35 সালের কথা। এই জন্য যাই বলতেছে তারাই হচ্ছে ভুল বলতেছে। পরবর্তী অংশে চলো। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? 9 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর অনেকেই ভুল করবে, আমি জানি এটা অনেকেই ভুল করবে। 9 নম্বর প্রশ্নের উত্তর করো। একজন লিখছে সার্বজনীন সম্প্রসারণ, একদম দেবো একটা। 9 নম্বরের উত্তরটা যারা ভুল করবে তাদের পড়াশোনা করার দরকার নাই, তোমরা সোজা বাসায় বলে বিয়ে করে ফেলো। তোমরা বাসায় বলে বিয়ে করে ফেলো, তোমাদের অস্তিত্ব এখানেই শেষ। পাঁচটা, খুব ভালো উত্তর। যারা যারা 5 নাম্বার উত্তর দিছো তারা ক্লাস থেকে বের হয়ে যাও। যারা 2 নাম্বার উত্তর দিছো তারা ক্লাস থেকে বের হয়ে যাও। এরপরে যারা 3 দিছো তারা ক্লাসে থাকো। যারা 7 দিছো তারা ক্লাস থেকে না, তারা দুনিয়া থেকে বের হয়ে যাও। সিভিক্সে এত পড়ি মনে থাকে না, কি করো? তৌফিক ভাইয়ের FRB 4.0 ব্যাচে চলে আসো। আচ্ছা, এটার উত্তরটা একটা খেয়াল করো তোমরা। এটার উত্তর দেখো, 3টি প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে 3টিকে ধরা হয়: নির্বাচন কমিশন, PSC অর্থাৎ কি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, আর এরপরে কি মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কার্যালয়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 3টা জায়গা। এবং এর সাথে দেখো, তবে অ্যাটর্নি জেনারেল অফিস সহ অনেকে 4টি বা 5টিও ধরেন, কিন্তু অপশন অনুযায়ী 3টি গ্রহণযোগ্য। কারণ কি? কারণ অপশনে তো 4 নাই, ঠিক আছে? অপশনে কি নাই? 4 নাই। তার মানে পসিবল আনসার কোনটা? উত্তর হচ্ছে 3। এই জন্য তোমরা খাইলা ধরা। এই জন্য যারা যারা ভুল উত্তর দিচ্ছ তারা ক্লাস থেকে বের হয়ে যাও। যারা যারা 7 বলছো তারা দুনিয়া থেকে বের হয়ে যাও, তোমরা মঙ্গল গ্রহে থাকো। যদি দরকার পড়ে ওখানে আমি যা পড়ায় আসবো, কিন্তু এই ক্লাসে থাকা যাবে না তোমাদের। তোমরা ক্লাস থেকে বয়কট। সর্বপ্রথম কোন রাষ্ট্রে এইডস রোগী শনাক্ত করা যায়? সর্বপ্রথম কোন রাষ্ট্রে এইডস শনাক্ত করা যায়? যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন নাকি মিয়ানমার? এই প্রশ্নের উত্তর যারা যারা পারবে না, আল্লাহ তাদের জন্য আজকে রাতে ঘুম না হয়। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের মাঝখানে যারা যারা আসছে, দেখবা প্রত্যেকটা ক্লাস যখন শুরু হয় ক্লাসের মাঝখানে এসে বলবে, ভাইয়া এটা কোন ক্লাস? ভাইয়া এতক্ষণ আসিনি, আমি এতক্ষণ আসতে পারিনি, আপনি প্রথম থেকে আবার পড়ান। প্রত্যেকটা ক্লাসে এই 2টা কমেন্ট থাকবেই, কমন। তারপরে আরেকটা কমেন্ট থাকবে, কি জানো? আরেকটা কমেন্ট থাকবে হচ্ছে যে, কে কোন জেলা থেকে আছো বলো দেখি। এ ভাই, আমি কোন জেলা থেকে আছি তোর শুনে কাজ আছে? পড়াইতে আসছি পৌরনীতি, তোর জেলার কি দরকার? আমি কি মানে আদমশুমারি করতেছি? দশের ক যুক্তরাষ্ট্র বলতেছে, ঠিক আছে? ঠিক আছে, উত্তরটা যুক্তরাষ্ট্র নিয়ে নিলাম। এরপরে দেখো বঙ্গভঙ্গ, আচ্ছা এটা উত্তর দেখা গেছে আগে। আচ্ছা যাই হোক, বঙ্গভঙ্গ রদ হলো কত সালে? বঙ্গভঙ্গ রদ হয়েছে হচ্ছে 1911 সালে। 12 দেখো, বাংলা ভাষা কত সালে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পায়? রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পায়, এই এমসিকিউটা অনেকেই ভুল করবে। ইনশাআল্লাহ যারা যারা ভুল করবে তাদেরকে বদদোয়া দিব, যারা যারা এই এমসিকিউ ভুল করবে তাদেরকে বদদোয়া দেব সবগুলা মিলে। 12 নাম্বার এমসিকিউ বলো দেখি। 12 12 12
12 12 12 12 12 12 যারা এমসিকিউ ভুল করবে তাদের ধরে মারো। 12 12 12 যারা এমসিকিউ ভুল করবে তাদের ধরে মারো। আমি সুনামগঞ্জ থেকে, তুমি কোন জেলা থেকে? আমি কিয়ামত থেকে বলতেছি, একটু পরে তোকে ধরতে আসতেছি। 56 সাল, 56 সাল, 1911 সাল। এই বেটা 1911 সালে কেন 56 বলতেছে অনেকেই? হ্যাঁ, সংবিধানের মাধ্যমে কি করা হয়? সংবিধানের মাধ্যমে আমাদের 12 নম্বরকে সঠিক বলে গণ্য করা হচ্ছে। আবার আসো 13 নম্বরে আসো। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে, মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের উপর, দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এটা। মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, প্রধানমন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, প্রধানমন্ত্রী। 13 নম্বর প্রশ্ন, সবাই একটু নোট করে নাও। 13 নম্বর প্রশ্নটা নোট করো জলদি। মন্ত্রী বলতেছে, সচিবও বলতেছে। কে আরেকজন লিখছে কে? আমাকে বলতেছে কে হবে, চিন্তা করে দেখছো পড়াশোনার হালচাল। অনেকেই বলতেছে প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান, অনেকের কনফিউশন বাজে গেছে, প্রধানমন্ত্রী হবে নাকি মন্ত্রী হবে, চিন্তা করা যায়। একজন লিখছে আমি। তোমার কমেন্টটাই সেরা ভাই। তোমাদের মতো স্টুডেন্ট আছে জন্য আমার মতো টিচার এখনো আছে বাস দেওয়ার জন্য। দেখো উত্তর, দেখো উত্তর হচ্ছে সচিব। যারা প্রশাসনে থাকে, প্রশাসনে থাকে, প্রশাসনিক কর্মকর্তা, সেটা হচ্ছে সচিব থাকে। একজন সচিব মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড থাকে। মন্ত্রণালয়টার প্রধান আরেকজন থাকে, মন্ত্রী থাকে, কিন্তু প্রশাসনিক কাজ যে করে তার প্রধান হচ্ছে কে থাকে? সচিব থাকে। তো যারা যারা এতক্ষণ পন্দাইছো তারা যারা ভুল পন্দাইছো। 14 নম্বর দেখো, এনজিও এর পূর্ণরূপ কি? ন্যাশনাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, ন্যাশনাল গভর্নমেন্টস অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, নন গভর্নমেন্টস অর্গানাইজেশন। 14 নম্বরে ভুল উত্তর দিবে ইনশাল্লাহ। 14 নম্বরে যদি কেউ সঠিক মানে ভুল উত্তর না দেয় তাহলে কান কাটে কুত্তা খেলাবো, এলাকার ভাষায় বলে দিলাম। 14 নম্বরে 100% ভুল উত্তর একটা হলেও আসবে, একটা হলেও আসবে, আমি বাজি রেখে বললাম। তোমাদের উপর আমার এমন কনফিডেন্স আছে যে তোমরা ভুল উত্তর করবে, আমি সেটা জানি। চোদ্দ ক, দেখো আমি বলছিলাম যে তোমাদের মধ্যে একজন হলেও ভুল উত্তর দিবে, ঠিক আছে? তো আমি একজনকে অলরেডি পাইছি। একজন বলছে ন্যাশনাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে আমার কানটা বেঁচে গেল। একজন বলছে জানি না। খুবই ভালো ভাইয়া, কেমন আছেন? খুবই খারাপ আছি। যে ক নাম্বার বলছো তোমাকে থ্যাংক ইউ। তুমি যদি ক নাম্বার না বলতা তাহলে আমার কানটা কেটে কুত্তা খাওয়ানো লাগতো, খুব কষ্টকর ব্যাপার। আপনার কনফিডেন্স দেখে অবাক, স্টুডেন্ট পড়ায় এখানে আসছি মিয়া, তোমাদের উপর বাজি লাগতে পারবো যে কোনটা তোমরা ভুল করবা। এটা হচ্ছে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, এরপরের অংশ কি? স্থানীয় সরকারের কাজ কি? ক নাম্বার দেখো, সরকারের নীতি বাস্তবায়ন করা, শাসকের নীতি নির্ধারণ করা, পরিকল্পনা তৈরি করা, সরকারের পরোক্ষ নিয়ন্ত্রণ থাকা।
15 নাম্বার প্রশ্নের কাজ করো, 15 নাম্বারের কাজ করো। 15 নাম্বার, যারা যারা পারবে তাদের জন্য চকলেট, যারা যারা পারবে তাদের জন্য চকলেট, যারা পারবে তাদের জন্য চকলেট। 15 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। 15 নাম্বার। 15 গ বলতেছে অনেকেই পরিকল্পনা তৈরি করা, ঠিক আছে, উত্তরটা একটু একটু নিলাম। 15 ক বলতেছে, এই তো অপশনে আলাদা শুরু হয়ে গেছে। তোমাদের প্রত্যেকটাই এমসিকিউতে মানে ম্যাক্সিমাম শিক্ষার্থী 4টা করে উত্তর দিচ্ছে, ভাইয়া ক, ভাইয়া খ, ভাইয়া গ, ভাইয়া ঘ। আরেকজন আবার উত্তর দিচ্ছে ভাইয়া উত্তর। হ্যাঁ ভাই, অনেকে ক বলছে, না হলে তো আমাকে কানটা কেটে ফেলতে হতো। আমি জানি তোমাদের উপর কনফিডেন্স, তোমাদের উপর বাজি ধরলে আমি জিতবো, এটা আমার 100% কনফিডেন্স আছে। ওকে 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 ওকে। ক বলতেছে অনেকেই, গ বলতেছে অনেকেই, ঘ বলতেছে অনেকেই। দেখো এটা হচ্ছে প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন, দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। অনেকে এটা ভুল করতেছ। সরকারের নীতি বাস্তবায়ন করা। দেখো পরিকল্পনা তৈরি করার কাজ হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের। তোমরা যদি নাম শুনে থাকো তাহলে হচ্ছে ভালো, এই যে প্ল্যানিং, এটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়। আর এটা কি বাস্তবায়ন করা, কি এক্সিকিউট করা। এক্সিকিউট করা। তাহলে এক্সিকিউটের কাজ কি? এক্সিকিউশন। এক্সিকিউশনের কাজ কি? এক্সিকিউশনের কাজ হচ্ছে শাসন বিভাগ যে কাজটা করে, শাসন বিভাগ যে কাজটা করে সেই কাজটা তৈরি করা হচ্ছে এক্সিকিউশনের কাজ। অর্থাৎ কি নীতিটা বাস্তবে রূপদান করবে একটা, ঠিক আছে। আচ্ছা পরবর্তী অংশে চলো। 16 নাম্বার, উদ্দীপকের আলোকে বাংলাদেশের সংবিধান প্রণীত গঠিত কর্তৃপক্ষ কোনটা? দেখো উদ্দীপকটা আসে নাই, যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে গেলাম। দায়িত্ব 18 নম্বর দেখো, দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তি ও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন হয় না স্পিকার, বা হয় না, এখানে হতো আর কি, টাইপিং মিস্টেক হয়ে গেছে। হয় না হচ্ছে কে? স্পিকার, মন্ত্রীবর্গ, প্রধান বিচারপতি, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তাহলে চিন্তা করে দেখো, দায়িত্ব পালন করে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন হয় না, এটা খুবই জানা একটা এমসিকিউ, তারপরেও অনেকে ভুল করবে। 18 নম্বরের ক্ষেত্রেও বাজি রাখলাম, এই এমসিকিউতে একজন হলেও ভুল উত্তর দিবে। লিখে নাও, সাদা কাগজে লিখে নাও, 100 কলম লিখো তোমরা, এটারও ভুল করবে আমি জানি। চকলেট কবে দিবেন? কোন দিনও না। 18 ক স্পিকারের কথা বলতেছে। চকলেট দেন, কোনোদিনও চকলেট দেবো না, তোমাদেরকে লোভ দেখাইলাম, তোমরা ছোট বাচ্চা না, লোভ দেখাইলাম। এখন পর্যন্ত 10টা রাইট উত্তর দিছি, 16টা প্রশ্নের মধ্যে 10টা রাইট উত্তর দিছ, একদম বোতল দিয়ে মারবো। আমার চকলেট কই? হেট বেটা। স্পিকারের কথা বলতেছে, দেখো অলরেডি 2টা উত্তর পাইছি, তার মানে একজন ভুল উত্তর দিছে। কও পাইছি, ঘও পাইছি, উত্তরটা দিব না, তাহলে চকলেটও দিব না। 18 গ বলে দিছে একজন, সাবাস, তোমাদের জন্য আমার কানটা বারবার বেঁচে যাচ্ছে। তোমাদের মতো যদি খারাপ স্টুডেন্ট না থাকতো তাহলে কখনোই আমি কানটাকে নিজের করে রাখতে পারতাম না। লোভে পাপ, পাপে মৃত্যু, পাপে পরীক্ষায় বাস। দেখো দায়িত্ব পালনের ক্ষেত্রে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ইনি কখনো কারো নিয়ন্ত্রণাধীন হয় না। তোমাদের বইয়ে এটা উল্লেখ করা আছে, কি অনুচ্ছেদ সহ দেওয়া আছে, তোমরা তো পড়বা না আমি জানি। দুর্নীতি দমনের পূর্ব শর্ত কি? গণসচেতনতা, রাজনৈতিক অঙ্গীকার, আইনের শাসন, নৈতিকতা বোধ। দেখো এত সহজ একটা এমসিকিউ, এটাতেও বাজি ধরলাম। যাও, যারা যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য একটা করে কি ললিপপ, তাদের জন্য একটা করে ললিপপ। যারা যারা ভুল উত্তর দিবে তারা সেই ললিপপটা কিনে দিবে। 19 নাম্বার এমসিকিউর উত্তর করো, 19 নাম্বার। আজকে পারি না বলে বিয়ে করে ফেলো। আইনের শাসন, যা
তোমরা অনেকে ভুল উত্তর দিচ্ছ, তোমাদের ভুল উত্তর দেখলে আমার ভালো লাগে, মনের মধ্যে শান্তি লাগে যে আমার পোলাপানগুলো পড়ে না। একজন দিছে গ, একজন দিছে খ, একজন দিছে ক। আচ্ছা, ঘ নাম্বারও দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। 4টা অপশন পাইলেই আমার মনটা শান্তি পায়। দেখো উত্তর কি? উত্তর হচ্ছে আইনের শাসন। যারা যারা ভুল উত্তর দিছে, তারা যারা সঠিক উত্তর দিছে তাদেরকে চকলেট বা ললিপপ কিনে দাও, যাও, তোমাদের কাজ, তোমাদের দায়িত্ব এটা। 20 নাম্বার দেখো, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কাজ হলো হিসাব সম্পর্কিত রিপোর্ট পেশ করা, সরকারি কর্মকর্তাদের নথি সংরক্ষণ করা, পদোন্নতির শর্তাবলী নির্ধারণ করা। 20 নাম্বার যারা উত্তর দিতে পারবে তাদের জন্য আইসক্রিম থাকবে। 20 নাম্বার যারা উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে আইসক্রিম। 20 নাম্বারে কি থাকবে? 20 নাম্বারে হচ্ছে আইসক্রিম। 20 নাম্বারে থাকবে আইসক্রিম। জলদি 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 20 নাম্বারের উত্তর দাও। গই হবে, ঠিক আছে, গ নাম্বার নিয়ে রাখলাম। আর কেউ? আল্লাহ ভরসা গ, সাবাস। চকলেটের লোভে পোলাপাইন আল্লাহ ভরসা টেনে আনতেছে, চিন্তা করা যায়? আপনাকে শান্তি দিতেই আমরা ভুল করি, সাবাস। আপনি তো বলেন দেন না তো, সব জিনিস কি পাও তুমি? পাও না তো। 100% ঘ নাম্বার, ঠিক আছে, 1000% নিয়ে নিলাম। ক নাম্বারও পাইছি। তোমরা ভুল উত্তর দিলে আমার ভালো লাগে। দেখো 4টা প্রশ্নের উত্তর পাবো। খ নাম্বার অপশনটা বাকি আছে এখন পর্যন্ত। আইসক্রিম খাবো না ভাই, তোমাকে দেবও না। যাই হোক, ক ক ক ক ক ক অনেকেই বলতেছো। চলো আমরা চলে যাই। উত্তর হচ্ছে ক নাম্বার। যারা যারা ঘ বলতেছো তারা তারা আমাকে উল্টা চকলেট দিবা। দেখো কারণটা কি? সরকারি কর্মকর্তাদের বেতন ভাতার হিসাব, জিপিএফ সংক্রান্ত নথি বা রেকর্ড সংরক্ষণ দপ্তরের কাজ, কিন্তু পদোন্নতি পিএসসির মন্ত্রণালয়ের কাজ। এই জন্য 1 এবং 2 নাম্বার হচ্ছে উত্তর। যারা যারা ক নাম্বার দিছো তারা তারা সঠিক। যারা যারা ঘ নাম্বার দিছো তোমরা চলে যাও, তোমাদেরকে বিদায়। আচ্ছা, 21 নাম্বার, সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে? আইনমন্ত্রী, বিচারপতি, অ্যাটর্নি জেনারেল নাকি আইন প্রতিমন্ত্রী? এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারা হচ্ছে কিটক্যাট, তাদের নাম হচ্ছে কিটক্যাট, ঠিক আছে? এই প্রশ্নের উত্তর যারা সঠিক দিতে পারবে তাদের নাম কি? তাদের নাম হচ্ছে কিটক্যাট। একজন বলছিল যে 1000% শিওর, তাকে মনটা চাচ্ছে একদম গলাটা টিপে ধরে বলে যে এখন বল, উত্তর তো অন্যটা হইল। জলদি 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 পোলাপান, অ্যাকশন অ্যাকশন। অ্যাটর্নি জেনারেল, যাক একটা উত্তর পাইলাম। অ্যাটর্নি জেনারেল পাইছিলাম, আইন প্রতিমন্ত্রীও পাইলাম। পারি কিন্তু বলবো না, কংগ্রেচুলেশন। এরকমই বলে, যারা পারে না এটাই বলে। অ্যাটর্নি জেনারেলের উত্তর দিচ্ছে অনেকেই, অ্যাটর্নি জেনারেল উত্তর দিচ্ছে। যারা যারা পারবে তাদের নাম এখন থেকে কিটক্যাট, ঠিক আছে? খ হতে পারে। এই যে আরেকটা উত্তর পাইলাম আমরা, প্রধান বিচারপতি। একজন ক নাম্বার বলো দেখি। ক নাম্বার কেউ বলতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আগাই। উত্তরটা কি হবে? দেখো বলছে আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করে কে? উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের নাম আজকে থেকে নন কিটক্যাট। 22 নাম্বার, সার গঠিত হয় কত সালে? যারা যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের নাম এখন থেকে কোবরা। যারা যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের নাম হচ্ছে কোবরা, তাদের নাম হচ্ছে কোবরা। যারা যারা দিতে পারবে না তাদের নাম বলছি, যারা পারবে তাদের নাম হচ্ছে আরেকটা সুন্দর নাম, তোমরা ভেবে নাও, নিজের নাম নিজে দিয়ে দাও। 22 নাম্বারের উত্তর করো। 22 22 22।
ভাইয়া উত্তর দেওয়া আছে। এখানে তো আগে আগে আচ্ছা উত্তর দেওয়া থাকলেও কি তোমাদের মধ্যে কি একটা সৎবোধ দেওয়া নাই? তোমাদের মধ্যে কি মায়া দয়া কোনো কিছু নাই যে ভাইয়া উত্তরটা দেওয়া আছে, আমরা নিজে থেকে চেষ্টা করে দেখি? তোমাদের সবার নাম এখন থেকে কোবরা। তোমরা উত্তর দেখে উত্তর করছো, এই জন্য তোমাদের নাম কোবরা। সবাই কোবরা, জাতীয় কোবরা তোমরা। এবার দেখো 50,000, আরে এটারও উত্তর দেওয়া, এটা কম কেন হয়ে গেছে? আচ্ছা এটা ঠিক আছে। জাতীয়তাবাদী নেতার ঘোষণার মাধ্যমে শুরু হয় কোনটি? মুক্তিযুদ্ধ, অনশন, বিরোধ নাকি গণ অভ্যুত্থান? জাতীয়তাবাদী নেতার ঘোষণার পর থেকে কোনটা শুরু হয়? এই কোবরারা সবাই উত্তর দাও, 24 নম্বরের উত্তর করো। 24 নম্বরের উত্তর করো। যারা যারা উত্তর দেখে উত্তর করছে, যারা যারা উত্তর দেখে উত্তর করছে তারা সবাই কোবরা। তোমাদের নাম হচ্ছে কোবরা। তোমাদের কোনো ইমান নাই দেখতেছি। ভাইয়া দেখি নাই, এত ভালো মানুষও এখনো বাংলাদেশে নাই যে উত্তর দেওয়া আছে তারপরে উত্তর দেখে নাই। আন্দোলন করবো, কোথায় করে ফেলো। আচ্ছা তোমাদেরকে একটু ব্র্যান্ড প্রমোশন করে ফেলি। সেটা হচ্ছে তোমরা কিন্তু অলরেডি আমাদের FRB 4.0 ব্যাচ সম্পর্কে জানো, তবে আমি শুধু 2টা ফিচার নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। যে আজকের যেভাবে তোমরা এই সিকিউ ক্লাসটা করতেছো, MCQ ক্লাসটা করতেছো, এই ক্লাসটা নেওয়ার কিন্তু একটা বিশেষ কারণ ছিল এটাই, যে তোমাদের বোর্ড কোশ্চেনের যেগুলো সমাধান আছে, বোর্ডের যেগুলো MCQ আছে সেই MCQগুলো বিভিন্ন গাইডপত্রে সবগুলো একসঙ্গে পাও না, এবং না পাওয়ার ফলে কারণটা কি হয়, যেখানেও পাও সেখানে কি থাকে, কোশ্চেনে ভুল থাকে। তো ব্যাপার হচ্ছে তুমি যদি FRB 4.0 ব্যাচে এনরোল করো তাহলে সেখানে কিন্তু আমি নিজে পৌরনীতির A to Z 16 সাল থেকে 25 সাল পর্যন্ত MCQ সলভ করাবো। MCQ কি করাবো? MCQ সলভ করাবো। তাহলে আমি যদি সলভটা করাই তাহলে সেখানে অ্যাকুরেসি লেভেল থাকবে 100-এর মধ্যে 90%। মানুষ মাত্রই ভুল, 99% মানুষ মাত্রই ভুল। 2-একটা MCQ ভুল হতেও পারে, সেগুলোর কারেকশন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, তবে ভুল হওয়ার চান্স খুবই কম। তবে খেয়াল করে দেখো, তোমরা এখানে কি পারবা? আনলিমিটেড এক্সাম দিতে পারবা, আনলিমিটেড এক্সাম দিতে পারবা, এবং সাথে কি করতে পারবা, এবং সাথে তোমরা সিকিউ ব্যাচ পাবা, সিকিউ রিটেন ব্যাচ পাবা। ঠিক আছে, সিকিউ রিটেন ব্যাচ পাবা। এই সিকিউ রিটেন ব্যাচটা তোমাদের কি করবে, ভবিষ্যতে তোমাদের যে HSC পরীক্ষা আসতেছে সেখানে ভালো রেজাল্ট করতে, টাইমিং ধরে লিখতে, কোন জায়গায় সিকিউ লিখে তুমি এত লিখেও, আমাদের সিকিউ এর মেইন সমস্যাটা কি ভাইয়া, লিখি অনেক কিন্তু পরীক্ষায় যে মার্ক পাই কম। এই যে লিখি অনেক মার্ক পাই কম, এই জিনিসটা দূর করতে তোমাদের সিকিউ ব্যাচটা সব থেকে বেশি কাজে লাগবে, কারণ সিকিউ ব্যাচের খাতা আমরাই কাটবো। তাহলে বুঝতেছো কি পরিমাণ এখানে ইফোর্টটা দিতে হচ্ছে। তো তোমাদের স্পেশালি এই 2টা ফিচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ যেটা তুমি কোথাও পাবা না, আর সিকিউ ব্যাচ যেটাও তুমি কোথাও পাবা না। তো তোমাদের উচিত হচ্ছে FRB ব্যাচটা এনরোল করে ফেলা, এবং যারা যারা বান্ডেল কোর্স এনরোল করবা তাদের সবার জন্য দেখো এই কিউট হুডিটা, পুকি হুডি, এটার নাম পুকি হুডি। ঠিক আছে, এই কিউট হুডিটা তোমাদের বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ আমাদের তরফ থেকে। হুডিটা আসলেই জোস। দিয়ে ফেলছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা যারা FRB এনরোল করে ফেলছো তাদের সঙ্গে তো দেখা হবে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ভর্তি হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু রেশিও দেখতে যাচ্ছি। তো যারা যারা FRB কোর্স এনরোল করছো তারা সবাই একটু লিখবা, এনরোল কথাটা লিখবা, কমেন্টে একটু বন্যা ভাষায় দিতে দেখি। যারা যারা এনরোল করে ফেলছো তারা লিখবা হচ্ছে এনরোল, এটা লিখে ফেলবা দেখি। পুকি হুডি, পুকি বউ এনে দেন, আমরা দালালি বা ঘটকের ব্যবসা করতেছেন, আমরা এডুকেশনাল প্ল্যাটফর্ম। ঠিক আছে, বান্ডেল কোর্স এনরোল করছি ভাইয়া, অবশ্যই তোমার বাসায় পৌঁছে যাবে একটা কিউট হুডি ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ ভাই।
হুডিটা ফ্রি দেন, হ্যাঁ বান্ডেল কোর্স এনরোল করো, হুডিটা ফ্রি দিব। বান্ডেল কোর্স এনরোল করলে হুডির জন্য টাকা দেওয়া লাগবে না। আচ্ছা, আমাদের এখানে কমেন্টের বন্যায় ভেসে গেছে অন্যায়। এভাবে কোর্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে তৌফিক ভাইয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে কবুল করে নেয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। আচ্ছা, আমাদের মধ্যে মিমি, মামুন, তারপরে রাইসা, রূপা, রুনা, শাকিলা, ইতনিকা, মুন, মেহেদি, বুশরা, মামুন, আয়শা সিদ্দিকা, রাইসা, হুডি হারাই গেছিল একটু। হ্যালো, কি অবস্থা তোমাদের? এনরোল আফরা, শহীদুল, হামজানা। পেড কোর্স কিনে টাকা শেষ করে খুব ভালো। শীত কেমন ভাইয়া? শীত অনেক বেশি, আমার এখানে অনেক বেশি লাইটিং, এই জন্য আর কি আমি এটা পরে আসি আর কি, হাফ গেঞ্জি পরে আসি। যাই হোক, হুডির জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, তোমাদের হুডিগুলো অলরেডি তোমাদের ম্যানেজার পিয়াস ভাইয়া লিখতেছে কার কোনটা লাগবে, সব কিছু লিখছে। তো ইনশাল্লাহ হুডি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। আমাদের হুডি অলরেডি অফিসে চলে আসছে, তো হুডি নিয়ে চাপ খাওয়ার দরকার নাই কোনো। এই হুডি দিয়ে আমরা পার করে ফেলবো শীত। 24 নম্বরের উত্তর দেখো, মুক্তিযুদ্ধ। 25 নম্বর দেখো, জনাব আফজাল হোসেন বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। তিনি সরকারের পক্ষে দেশের যে কোনো আদালতে মামলা পরিচালনা করেন। জনাব আফজাল হোসেনকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী নাকি প্রধান বিচারপতি? 25 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, 25 খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা সবসময় বলো যে ভাইয়া আপনি শুধু লোভ দেখান। হ্যাঁ, আমি তো অবশ্যই লোভ দেখাই, লোভ দেখানোই আমার কাজ। যেরকম তোমাদের সামনে এখন আমি উপস্থাপন করতেছি হচ্ছে তোমাদের বাসায় যে হুডিটা চলে যাবে, সেই হুডিটা তোমাদের আমি এখন দেখাচ্ছি। খেয়াল করে রাখো, অনেকেই বলে যে ভাইয়া আপনি শুধু বললেন, কিছু লোভ দেখাইলেন কিন্তু কাজ করলেন না। এই যে দেখো, তোমাদের হুডির প্যাকেট হচ্ছে এই যে দেখো, আমার হাতে তোমাদের হুডির প্যাকেটটা আছে এখানে। এই হুডিটাই তোমাদের বাসায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তোমাদের বাসায় এটাই পৌঁছে যাবে, এরকম প্যাকেট পৌঁছে যাবে। এবং এই প্যাকেটটা আনবক্স করলেই তোমরা পেয়ে যাবা কি, তোমরা পেয়ে যাবে একদম তরতাজা একটা হুডি। ঠিক আছে, একদম তরতাজা একটা হুডি, একদম তরতাজা একটা হুডি। এটা খুবই দারুণ লাগতেছে। দেখো, এখন তো বুঝতেছো যে কতটা পরিমাণে প্রিমিয়াম। যারা যারা লোভ বলছিলা, তাদের আসল লোভ হচ্ছে এইটা। দেখছো, আসল লোভ হচ্ছে এটাকে বলে, একদম একের মাল। পিঙ্ক কালার হইলে ভালো হইতো, তোমার জন্য কোনো কালার দিত না। তুমি ক্লাসে আসছো, এটাই তোমার কপাল। পুরনো হয়ে যাবে, তোমরা পুরনো করে ফেলবা পড়তে পড়তে। যারা যারা বান্ডেল এনরোল করছো, তাদের এটাই হচ্ছে খেলা, তাদের এটাই খেলা। দেখতেছো তো কত বেশি কিউট জিনিসটা। টাকা নাই বলে ভর্তি হতে পারলা না, তোদের টাকা আজীবন থাকবে না। 25 নম্বরের উত্তর দেখো, 25 নম্বরের উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। এদেরকে কে নিয়োগ দেয়? এদেরকে নিয়োগ দেয় হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ দেয়। ঠিক আছে। 26 নম্বর, পঞ্চদশ সংশোধনীতে ত্রয়োদশ সংসদের আইন পরিবর্তিত হয়, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয়, জাতীয় সংসদে মহিলাদের আসন বৃদ্ধি করা হয়। পঞ্চদশ অর্থাৎ 15তম সংশোধনীতে। 25 নম্বরের উত্তর দাও, 25-এর উত্তর দাও, 26-এর উত্তর দাও।
26-এর উত্তর দাও জলদি। ভাই কোর্স কিনে 100 টাকা দেবো, হুডিটা দিয়ে দেন। তোমার মতো স্টুডেন্ট যেন নিউ মার্কেটেও 100 টাকার হুডি পায় না। আমার ক্লাস তো দূরেই থাকলো, তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। এত অপমান করলাম তারপরেও ক্লাসে আসো, কি লজ্জা লাগে না তোমাদের? ও সরি, ভুলে গেছি, তোমাদের তো 26 ব্যাচ, তোমার তো আবার লজ্জা নাই। যাই হোক, দেখো উত্তর কোনটা? উত্তর হচ্ছে 1 এবং 3। যারা যারা অন্যটা উত্তর দিছো তারা হচ্ছে ভুল। খেয়াল করে দেখো, 2 যারা উত্তর দিছো। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারি ব্যবস্থা বাতিল করা হয়েছিল, প্রবর্তন নয়। প্রবর্তন মানে কি? শুরু করা। প্রবর্তন মানে কি? প্রবর্তন মানে হচ্ছে শুরু করা। আর বাতিল মানে কি? বাতিল মানে হচ্ছে বাদ দেওয়া। তো এখানে অপশনটা এখানেই হচ্ছে বড় ভেজাল। এই জন্য উত্তরটা কত হবে? 1 এবং 3 হবে। 26 নম্বর এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। 26 নম্বর এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। 27 নাম্বার দেখো, সুমন শাহানা বাবুল বাংলাদেশের নাগরিক। তারা নির্বাচন কমিশনের ভোটের তালিকায় অন্তর্ভুক্ত হয়। তারা ইউনিয়ন পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়। তাদের সমর্থিত প্রার্থী চেয়ারম্যান এবং সংসদ নির্বাচিত হন। উক্ত সংসদ সদস্যদের সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেয়। এখন দেখো, উদ্দীপকে নির্বাচক মণ্ডলীকে সরকার, নির্বাচন কমিশনার, সুমন শাহানা বাবুল, সংসদ সদস্য বৃন্দ। খুবই গুরুত্বপূর্ণ 27 নম্বর এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এবার কিন্তু নির্বাচন নিয়ে তোমাদের প্রশ্ন হবে, কারণ বাংলাদেশে নির্বাচন খুব চলতেছে এখন, নির্বাচন টপিকটা ভালো চলতেছে। তো তোমাদের এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং তোমাদের নির্বাচন জাতীয় অধ্যায়ও আছে একটা আবার। পিডিএফ দিয়ে দেন, এগুলো সব এফআরবি 4.0 বলামান পিডিএফ পাবে ভাই। গ নাম্বার, সুমন শাহানা এবং বাবুল, উত্তরটা ঠিক। কারণ কি? নাগরিকরাই ভোট দিয়ে কি করে? এমপি নির্বাচন করে। আচ্ছা, এবার পরেরটা দেখো, 28 নাম্বার, উদ্দীপকে উল্লেখিত ব্যক্তিগণের মতো নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের ফলে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাবে, শাসন কার্যে অংশীদারিত্ব হয়, আবার প্রার্থী এবং ভোটারদের দূরত্ব সৃষ্টি হয়। 28 নাম্বারের উত্তর করো। 28 খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 28 নাম্বারের অনেকেই ভুল করবা, তারপরও চেষ্টা করো, দেখো কতখানি হয়। পিডিএফ লক করা কেন? সব কিছু তো খোলা থাকে না, সব কিছু খোলা থাকলে দাম থাকে না। 28 নাম্বার দেখো, 1 এবং 2 হবে উত্তর। রাজনৈতিক সচেতনতাও বৃদ্ধি পাবে, আবার শাসন কার্যে অংশীদারিত্বও হবে। অর্থাৎ 3 যারা যারা বলছো তারা চলে যাও। 29 নাম্বার, বিচার বিভাগের এই ধরনের অধ্যাদেশ কি নামে পরিচিত? অর্থাৎ একটা অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশটা কি নামে পরিচিত থাকে? শুধু অধ্যাদেশ, সোমোটা, নিষেধাজ্ঞা, নাকি স্থগিত আদেশ? অর্থাৎ বিচার বিভাগ এক ধরনের অধ্যাদেশ তৈরি করে, সেটার নামটা কি বলছে? বিচার বিভাগের অধ্যাদেশ। ক্লাস তো ফ্রি দিয়েছেন, পিডিএফ দিলে কি হবে? জীবনটাও দিয়ে দেই। উনত্রিশের ক, শুধু অধ্যাদেশ না, এটাকে বলা হয় সুমোটা। এটা কি? কারণ বিচার বিভাগ কর্তৃক, এটা শুধু রাষ্ট্রপতি কর্তৃক না, ঠিক আছে? যেটা বিচার বিভাগ সেটার নাম হচ্ছে আলাদা। 30 নাম্বার, উদ্দীপকে সুফিয়ার জন্য বিচার বিভাগের রুল ফলো করে। আচ্ছা, উদ্দীপকটা মারা গেছে। আমরা লাস্ট এমসিকিউ দেখবো, আজকের লাস্ট এমসিকিউ, আজকের লাস্ট 30। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? এই প্রশ্নের উত্তরও ভুল করবে ইনশাআল্লাহ। এই প্রশ্নের উত্তরও ভুল করবে। 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, নাকি 17 এপ্রিল? ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস।
ক নাম্বার, এই যে দেখছো আমি বললাম না 16 ডিসেম্বর বলে ফেলছে একজন। চিন্তা করা যায় পোলাপান। 26শে মার্চ, হ্যাঁ উত্তরটা সঠিক, 16 ডিসেম্বর। কংগ্রাচুলেশন, তোমরা আসার জন্যই তো আমরা আসি, তোমরা না থাকলে কি আমরা থাকতে পারি বলো? তোমরা ভুল উত্তর দাও জন্যই তো এই দুনিয়াটা ঠিক আছে এখন পর্যন্ত। আজকের ক্লাসটা হচ্ছে কি তোমাদের জন্য একটা টেস্ট ছিল যে তোমরা কি পরিমাণে পড়াশোনা করছো। আগামীকালকে রাত 9টায় আমার ক্লাস আছে, তো আগামীকালকের ক্লাসের জন্য ভালো করে প্রিপারেশন নাও। আগামীকালও আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। আগামীকালকেও 40টা এমসিকিউ সলভ করবো। সেই এমসিকিউগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, অন্তত নিজের অবস্থান যাচাই করতে পারি। এবং তোমরা যারা এখনও পড়াশোনা নিয়ে অনেক বেশি টেনশনে আসো, অনেক বেশি চিন্তা করতেছো ভাইয়া কীভাবে পড়বো না পড়বো, তোমাদের জন্য দরকার কি, তোমাদের দরকার হচ্ছে FRB 4.0, যার মাধ্যমে তোমার প্রিপারেশন হবে 0 to গ্রেড পর্যন্ত। অর্থাৎ তুমি এখন থেকে শুরু করা পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস পেতে থাকবা। এবং সাথে সাথে কি করবা, সাথে সাথে পরীক্ষার ঠিক আগে আমি তৌফিক ভাইয়া তোমাদের যারা FRB স্টুডেন্ট থাকবে তাদের জন্য একটা সিকিউ সেশন নিব। অর্থাৎ সিকিউ কীভাবে লিখতে হবে না লিখতে হবে এটার ফাইনাল টাচ আমি নিজে দিব। একটা 1.5 ঘন্টা ব্যাপী ক্লাস নেব, সেখানে সিকিউ জাতীয় যত কিছু আছে সব কিছু তোমাদেরকে আমি শেখাবো। তো আশা করতেছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে এবং তোমরা পরবর্তী ক্লাসেও অ্যাটেন্ড থাকবা। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তোমরা অনেক ভালো করে পড়াশোনা করো এবং যদি কাছে ন্যূনতম টাকা পয়সা থাকে এবং পড়ার ইচ্ছা থাকে তাহলে দ্রুত ফাইনাল রিভিশন ব্যাচ 4.0 এনরোল করে ফেলো। হ্যাঁ অবশ্যই বান্ডেল কোর্স এনরোল করবা, কারণ ওখানে কি আছে, একটা হুডি আছে।